এখন আমরা দেখব অ্যারো ফাংশনের ব্যবহার। এখানে একটি বাটন দেওয়া আছে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি অ্যালার্টের মাধ্যমে বলে দিচ্ছে যে আই অ্যাম অ্যারো ফাংশন। চলুন দেখে আসি এই অ্যারো ফাংশনটি কিভাবে আমরা ব্যবহার করব আমাদের প্রজেক্টের মধ্যে। আমি এখানে অ্যারো ফাংশনটিকে একটি ফাং আমি এখানে অ্যারো ফাংশনটিকে একটি ফাংশন তৈরি করে নিয়েছি, অর্থাৎ অ্যারো ফাংশন তৈরি করার যে স্টেপটি সেটি হচ্ছে যে কনস্ট দিয়ে আমরা ফাংশনে একটি নাম দেব, দেন ইকুয়াল সাইন দিয়ে আমরা হচ্ছে প্রথম বন্ধনী ওপেনিং এবং ক্লোজ করব, দেন ইকুয়াল সাইন দিয়ে আমরা হচ্ছে গ্রেটার দেন চিহ্নটা ইউজ করব, করার পর হচ্ছে সেকেন্ড বন্ধনী শুরু এবং সেকেন্ড বন্ধনী শেষ, এর মাঝেই আমরা অ্যারো ফাংশনের স্টেটমেন্টটা ডিক্লেয়ার করে দেব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি অ্যারো ফাংশন রয়েছে, যার বাইরে আমাদের আরও একটি ফাংশন রয়েছে, যে ফাংশনটির নাম হচ্ছে ডু দিস। এটি আরেকটি অ্যারে ফাংশন যেটি একটি প্যারামিটার রিসিভ করে এবং এই প্যারামিটারের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা অ্যালার্টের মাধ্যমে ডিসপ্লে করে। এবং আমি এইখানে অ্যারো ফাংশনের ভিতরে একটি রিটার্ন মেথড নিয়েছি এবং রিটার্নের মাঝে আমার একটি ডিপ এলিমেন্ট আছে, ডিপের ভিতরে একটি বাটন আছে, বাটনের মধ্যে আমি একটি ওয়ান ক্লিক মেথড ইউজ করছি, যে ওয়ান ক্লিক মেথডের মাধ্যমে ক্লিক করলে আমার ডু দিস মেথডটি কল হবে এবং সেখানে কল হওয়ার সময় একটি আর্গুমেন্ট পাস হবে, যেখানে প্রথম আর্গুমেন্ট হিসেবে দিস বা কনটেক্সটটা পাস হবে, দ্বিতীয় আর্গুমেন্ট হিসেবে যে আমরা ভ্যালুটা পাস করতে চাচ্ছি অর্থাৎ আই অ্যাম অ্যারো ফাংশন, এই ফাংশনের ভ্যালুটা পাস হবে। তাহলে এখান থেকে এই ফাংশনের ডু দিসের এই প্যারামিটার এই মেসেজটাকে রিসিভ করবে, দেন এটা অ্যালার্টের মাধ্যমে প্রদর্শন করবে। এবং সর্বশেষ আমি এই অ্যারো ফাংশনটিকে এক্সপোর্ট ডিফল্ট করে দিয়েছি home.js পেজ থেকে অ্যাক্সেস করার জন্য। আমরা এখন দেখব আপডেট এক্সাম্পল, আমরা কিভাবে একটি স্টেটের ভ্যালু আপডেট করতে পারি সেটা হচ্ছে আমরা দেখব। যদি আমরা লাইভ এক্সাম্পল দেখি তাহলে এখানে ক্লিক মি যদি ক্লিক করি তাহলে হচ্ছে 3 দেন 2 দেন এরকম করে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ভ্যালুটা র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে এবং ক্লিক মি 5 অর্থাৎ এই বাটনটিকে 5 বার ক্লিক করা হয়েছে, দেন 6 7 8 এভাবে আমরা বাটনটিকে ক্লিক করে স্টেটের ভ্যালুটাকে কিভাবে আপডেট করতে পারি সেটা দেখব। চলুন দেখে আসি কোডের মাধ্যমে আমরা সেটা কিভাবে ব্যবহার করব। এক্ষেত্রে আপডেট এক্সাম্পলের জন্য আমি একটি ক্লাস কম্পোনেন্ট তৈরি করে নিয়েছি যার নাম দিয়েছে আপডেট এক্সাম্পল, এবং এই আপডেট এক্সাম্পল ক্লাসের ভিতরে একটি কনস্ট্রাক্টর তৈরি করে নিয়েছি এবং কনস্ট্রাক্টরের ভিতরে আমি স্টেটটাকে তৈরি করে নিয়েছি যার কি হিসাবে বাটন টেক্স ক্লিক মি অ্যান্ড আরেকটি কি দিয়েছি যেটা হচ্ছে কাউন্ট 0। এবং এক্ষেত্রে র্যান্ডার মেথডের ভেতরে রিটার্নের ভেতরে আমি একটি ট্যাগ ডিপ ট্যাগকে রিটার্ন করে দিয়েছি যার h1 ট্যাগের মাঝে র্যান্ডমলি একটি ভ্যালু জেনারেট করেছি ম্যাথ ফাংশন থেকে, ম্যাথ লাইব্রেরি থেকে র্যান্ডমলি একটি ভ্যালু জেনারেট করেছি যার রেঞ্জ হচ্ছে 0 থেকে 1 থেকে 0, যার ম্যাথ লাইব্রেরি থেকে র্যান্ডম ফাংশনের মাধ্যমে আমি এখানে র্যান্ডমলি একটি ভ্যালু জেনারেট করে নিয়েছি এবং নিচে একটি বাটন দিয়েছি যার বাটনের মধ্যে ওয়ান ক্লিক একটি মেথড রয়েছে। এই বাটনে ক্লিক করলে আমরা চেঞ্জ আপডেট মেথডের মধ্যে এই বাটনের মধ্যে ক্লিক করলে আমরা চেঞ্জ আপডেট মেথডটিকে কল করতে পারবো। দেন চেঞ্জ আপডেট মেথডের মধ্যে আমরা এখানে স্টেটের ভ্যালুটাকে সেট করে দিয়েছি। সেট করার উপায় হচ্ছে দিস ডট সেট স্টেটের মাধ্যমে আমরা স্টেটের ভ্যালুটা সেট করব এবং কি সেট করব সেটা আমরা বলে দিচ্ছি। এখানে এই বাটন টেক্সের মধ্যে ক্লিক মি এবং কাউন্টের ভ্যালুটা আমরা হচ্ছে স্টেটের যে ভ্যালুটা আছে পূর্বের ভ্যালুটা সেখান থেকে আমরা 1 বৃদ্ধি করে দিচ্ছি। তাহলে পূর্বের স্টেট ভ্যালুটা নেওয়ার জন্য দিস ডট স্টেট ডট কাউন্ট এই স্টেটমেন্টটা ব্যবহার করলাম, দেন এই পূর্বের ভ্যালুর সাথে 1 যোগ করে আমরা আবার সেই কাউন্টের ভ্যালুটাকে আপডেট করে দিলাম এবং এক্ষেত্রে আবার দিস ডট ফোর্স আপডেটের মাধ্যমে এটাকে আমরা আপডেট করে নিলাম। তাহলে আমরা আমাদের স্টেটের ভ্যালুটা আমরা এইভাবে আপডেট করতে পারি।
এখন আমরা দেখব কিভাবে একটি ইনপুট ফিল্ডের ক্যাশ আইডিকে আমরা ক্যাশ করতে পারি এবং ওই আইডি অনুসারে আমরা ভ্যালুটাকে চেঞ্জ করতে পারি। যেমন এখানে একটি ফিল্ড আছে, যদি আমি এখানে দিই ফার্স্ট নেম এ, লাস্ট নেম বি, দেন রোল 1 2 3 এবং এস 24, জিপিএ 3.95 এবং মোবাইল নাম্বার সামথিং 017 ইউজ করি, দেন সাবমিট ক্লিক করলে আর ইউ কনফার্ম আমাদের একটা মেসেজ দেবে এবং এখান থেকে ওকে সেট করলে আমরা এইখানেই ভ্যালুগুলোকে সেট করতে পারবো। এবং এই ক্ষেত্রে যে ভ্যালুটা আছে সেটা কি হচ্ছে, আমরা আইডি ক্যাশ করে সেই ভ্যালুটাকে কিভাবে চেঞ্জ করব তার লাইভ এক্সাম্পল আমরা কোডের মাধ্যমে দেখে আসি। এক্ষেত্রে আমরা একটা ইনপুট ফিল্ডের আইডিকে ক্যাশ করার জন্য আমি একটি ক্লাস কম্পোনেন্ট তৈরি করে নিয়েছি, যেটি কম্পোনেন্টকে এক্সটেন্ড করে নিয়েছে এবং ক্লাস কম্পোনেন্টের ভিতরে আমি একটি কনস্ট্রাক্টর তৈরি করে নিয়েছি যেটি সুপার মেথডকে কল দিয়েছে এবং কনস্ট্রাক্টরের ভেতরে আমি একটি স্টেট তৈরি করে নিয়েছি, যার স্টেটের মধ্যে একটি অ্যারের ভিতরে আমরা কিছু ভ্যালু ফার্স্ট নেম, লাস্ট নেম, রোল নাম্বার, এস, জিপি এবং নাম্বার এই ভ্যালুগুলোকে স্টোর করে রাখছি এমটি ভ্যালু আকারে। দেন আমরা রেন্ডার মেথডের ভিতরে রিটার্নের মধ্যে চলে আসছে। রিটার্ন থেকে আমাদের একটি ট্যাগ ডিপ ট্যাগ থেকে রিটার্ন করবে। এই ক্ষেত্রে আমাদের একটি ফর্ম তৈরি করা হয়েছে, এই ফর্মের ভিতরে আমাদের আইডি দেওয়া আছে এবং হচ্ছে এখানে রোলের জন্য রোল আইডি, এর জন্য এস আইডি এবং হচ্ছে জিপি এর জন্য জিপি আইডি দেওয়া আছে এবং সর্বশেষ আমাদের বাটনের মধ্যে ওয়ান ক্লিক মেথড ইউজ করছি, যেখানে হচ্ছে আমরা হচ্ছে ফর্ম হ্যান্ডলার মেথডকে কল করেছি এবং ডট বাইন্ড দ্বারা হচ্ছে দিস প্যারামিটারটাকে আমরা পাস করে দিয়েছি এবং এখানে আরেকটি বাটন ইউজ করছি রিসেট বাটন, যেটি ওয়ান ক্লিকের মাধ্যমে রিসেট ডাটাকে আমরা মেথডটাকে কল করে দিয়েছি। তাহলে আমরা এখান থেকে ফর্ম হ্যান্ডেল বাটনে যদি ক্লিক করি তাহলে এখানে প্রথমে আমাদের একটা অ্যালার্ট শো করবে, যেটা হচ্ছে আর ইউ কনফার্ম। যদি আপনি কনফার্ম হন তাহলে নিচের স্টেটগুলো কাজ করবে, যদি নো দেন তাহলে কাজ করবে না। এক্ষেত্রে দিস ডট সেট স্টেটের মাধ্যমে আমি ফার্স্ট নামটা অর্থাৎ ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি অর্থাৎ আইডিটাকে নিয়ে ডকুমেন্ট থেকে গেট এলিমেন্ট বাই আইডি মেথড ইউজ করে ফার্স্ট নেমটাকে আমরা অ্যাক্সেস করেছি, ডট ভ্যালু দ্বারা হচ্ছে ভ্যালুটাকে এখানে অ্যাক্সেস করে ফার্স্ট নামের মাধ্যমে রেখে দিয়েছি। অনুরূপভাবে গেট এলিমেন্ট বাই আইডির লাস্ট নামের ভ্যালুটাকে আমরা লাস্ট নামের মধ্যে এবং রোল, এস এবং জিপি এবং নাম্বার অনুরূপভাবে প্রত্যেকটা আইডিটাকে আলাদা আলাদাভাবে ফাইন করে তার ভ্যালুটাকে আমরা স্টেটের মাধ্যমে সেট করে দিয়েছি এবং যখন আমরা রিসেট বাটন ক্লিক করব তখন হচ্ছে সেই স্টেটের ভ্যালুটাকে আমরা আবার এমটি করে দিয়েছি। এখন চলুন দেখে নিই আমরা কিভাবে রিয়্যাক্ট ডোম রেন্ডার মেথডটি কাজ করে। অর্থাৎ এখানে যদি আমরা লাইভ এক্সাম্পল দেখি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে এম দিয়ে রাহাতুল রাবি। যদি আমি বাটনের মধ্যে ক্লিক করি চেঞ্জ নেম, তাহলে নামটা সাকসেসফুলি চেঞ্জড, ওকে, দেন নামটা চেঞ্জ হয়ে আসলো শাহানুর রহমান। তাহলে চলে দেখে আসি সেটা কিভাবে কাজ করে। এক্ষেত্রে আমি একটি ফাংশন কম্পোনেন্ট তৈরি করে নিয়েছি যার নাম হচ্ছে রিয়্যাক্ট ডোম রেন্ডার মেথড এবং এখানে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি ইনফরমেশন 1 এবং এই ফাংশন কম্পোনেন্টের ভেতরে আমার আরেকটা ফাংশন দেওয়া আছে চেঞ্জ নেম। চলুন এর ভেতরে রিটার্ন একটি ডিপ ট্যাগ রিটার্ন করেছে এবং এই ডিপ ট্যাগের ভেতরে আমি একটি হেডিং 1 ট্যাগ দিয়েছি যেটা বাই ডিফল্ট প্রথম অবস্থায় শো করবে এবং বাটনের মধ্যে এবং H1 এর মধ্যে একটা আইডি ব্যবহার করেছি যার নাম দিয়েছি নেম আইডি এবং তার নিচে ঠিক একটি বাটন দিয়েছি, সেই বাটনের মধ্যে একটি মেথডকে কল করেছি চেঞ্জ নেম এবং প্যারামিটার হিসাবে আমি হচ্ছে দিসকে পাস করে দিয়েছি। এখানে চেঞ্জ নেম, এখানে যদি বাটনের মধ্যে ক্লিক করি তাহলে আমার চেঞ্জ নেম মেথডটি কাজ করবে। এক্ষেত্রে হচ্ছে আমি একটি কন্টেইনার ভেরিয়েবলের মধ্যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে নেম আইডিটাকে এখানে রিসিভ করেছি। দেন এখানে দুটি এলিমেন্ট আমি ক্রিয়েট করে নিয়েছি, এলিমেন্ট 1 এর মধ্যে এমডি শাহানুর রহমান, এলিমেন্ট 2 এর মধ্যে এমডি রাহাতুল রাব্বি এবং এখানে একটি কলব্যাক ফাংশন তৈরি করেছি যেটা হচ্ছে একটি অ্যানোনিমাস ফাংশন যার ভেতরে আমি একটি অ্যালার্ট দিয়েছি যে সাকসেসফুলি চেঞ্জ। দেন এন সমান যদি 0 হয় অর্থাৎ আমরা প্রথম যে এন তৈরি করেছি যদি সেটা 0 হয় তাহলে রিয়্যাক্ট ডম থেকে রেন্ডার মেথডকে কল করলাম এবং এর ভেতরে এলিমেন্ট 1 অর্থাৎ এলিমেন্টটা
যদি n সমান সমান 1 হয় তাহলে রিয়াক্ট ডম থেকে আমি রেন্ডার মেথডটাকে কল করেছি এবং এখানে আমি 3টা ভ্যালু পাস করে দিয়েছি। প্রথম যে ভ্যালু সেটা হচ্ছে আমাদের এলিমেন্ট 1, অর্থাৎ আমরা কি ভ্যালুটা বা কোন এলিমেন্টটা পাস করতে চাচ্ছি। দ্বিতীয় যে প্যারামিটার সেটা হচ্ছে আমরা কোথায় আমরা এই ভ্যালুটা পাস করতে চাচ্ছি, অর্থাৎ কোন কন্টেইনারের মাধ্যমে এই ভ্যালুটা আমরা রাখতে চাচ্ছি। এবং 3 নম্বরে কোনো একটা কাজ সম্পন্ন হওয়ার পর যদি কোনো মেসেজ দেয় সেই মেসেজটার জন্য আমরা একটা কলব্যাক ফাংশন ইউজ করছি এবং এই ক্ষেত্রে কাজ হলে আমরা n সমান 2 প্রদর্শন করছি। আবার অন্যথায় যদি n এর মান 1 না হয় তাহলে আবার রিয়াক্ট ডম থেকে রেন্ডার মেথডকে কল করে এখানে আমরা এলিমেন্ট 2টাকে পাস করছি এবং কোথায় রাখতে চাচ্ছি ঠিক আমরা ওই কন্টেইনার অর্থাৎ নেম আইডির মধ্যে আমরা রাখতে চাচ্ছি এবং n সমান 1 দিচ্ছি। এভাবে আমরা রিয়াক্ট ডট রেন্ডার মেথডের মাধ্যমে আমরা কোনো একটা ভ্যালুর এলিমেন্ট আমরা চেঞ্জ করতে পারি। এখন আমরা দেখব ফাইন্ড ডম মেথড কিভাবে কাজ করে। এখানে এমডি রাহাতুল রাব্বি দেওয়া আছে এবং নিচে একটি বাটন দেওয়া আছে সেট স্টাইল। আমরা যদি এখানে বাটনের মধ্যে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এমডি রাহাতুল রাব্বি এবং সাথে আরও একটি টেক্সট এক্সট্রা যোগ হয়েছে যেটি হচ্ছে ওয়েব ডেভেলপার এবং তার কালারটি চেঞ্জ হয়ে গেছে। চলুন আমরা দেখে আসি কীভাবে আমরা ফাইন্ড ডম মেথড ব্যবহার করে আমরা একটি টেক্সটকে চেঞ্জ করতে পারি এবং তার মধ্যে কিছু কালার সেট করতে পারি বা অ্যাট্রিবিউট সেট করতে পারি। সেই বিষয়গুলো আমরা এখন কোডের মাধ্যমে দেখে আসি। আমি এখানে একটি ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করে নিয়েছি যার নাম হচ্ছে ফাইন্ড ডম মেথড এবং যেখানে একটি আমাদের এই ফাংশনাল কম্পোনেন্টের ভেতরে আমি আরেকটি ফাংশন তৈরি করে নিয়েছি যেটি হচ্ছে যে চেঞ্জ স্টাইল হ্যান্ডলার। এবং এই প্রথম যে ফাইন্ড ডম মেথডটি আছে সেখানে আমাদের একটি রিটার্ন মেথডের মধ্যে আমরা একটি ডিফ এলিমেন্টকে রিটার্ন করে দিয়েছি। ডিফ এলিমেন্টের ভেতরে আমাদের একটি h1 ট্যাগ রয়েছে এবং তার নিচে ঠিক একটি বাটন দেওয়া আছে। সেই বাটনের মধ্যে অন ক্লিক মেথডের মধ্যে চেঞ্জ স্টাইল হ্যান্ডলার মেথডটিকে আমরা কল করেছি এবং এই চেঞ্জ স্টাইল হ্যান্ডলার মেথডকে কল করার পর এই মেথডের ভিতরে আমরা এই নেম আইডিটাকে ক্যাচ করেছি এবং এই নেম আইডিটার ভ্যালু আমরা রিয়াক্ট ডম ডট ফাইন্ড ডম নোট এই মেথডের মাধ্যমে আমরা এই এলিমেন্টার অর্থাৎ h1 এলিমেন্টার আমরা কালার চেঞ্জ করে দিয়েছি। কালার চেঞ্জ করার যে উপায়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা রিয়াক্ট ডম ডট ফাইন্ড ডম নোট এখানে আমি ভ্যালু আকারে ওই এলিমেন্টের যে আইডিটা আছে সেই আইডিটা এখানে পাস করে দিয়েছি ডট স্টাইল ডট কালার সমান দিয়ে ডাবল কোটেশনের মধ্যে আমরা কালারটা সেট করে দিয়েছি। তাহলে এখানে ডট কালার বা এখানে আরও অন্যান্য অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা কোনো একটা কম্পোনেন্টের ভ্যালুগুলো চেঞ্জ করতে পারবো একটা এলিমেন্টের। এখন পরবর্তীতে রিয়াক্ট ডম ডট ফাইন্ড নোট ডম ভ্যালু এখানে আমরা ইনার HTML এর মাধ্যমে এই HTML টেক্সটটাকেও চেঞ্জ করে দিতে পারবো। দেন ইকুয়াল সাইন দিয়ে ডাবল কোটেশনের মধ্যে এমডি রাহাতুল রাব্বি দেন ব্রেক ওয়েব ডেভেলপার। তাহলে পূর্বের যে টেক্সটটি ছিল সেটা চেঞ্জ হয়ে আমরা নতুন একটা টেক্সট সেট করতে পারবো এবং চাইলে আমরা এখানে একটি সোর্সও ব্যবহার করতে পারবো, অর্থাৎ আমাদের প্রয়োজন অনুসারে এখানে বিষয়গুলোকে সেট করতে পারবো। এখন আমরা দেখব কিভাবে ফর লুপ কাজ করে আমাদের রিয়াক্ট প্রজেক্টের মাধ্যমে। ফর লুপ এক্সাম্পল দেখার জন্য আমি একটি ডিপ এলিমেন্ট ব্যবহার করছি। ডিপ এলিমেন্টের ভেতরে একটি ফর্ম মাই ডাটা নামে একটি ভেরিয়েবল পাস করে দিয়েছি এবং এই মাই ডাটার ভেতরে আমি একটি লুপ চালাইছি যে লুপের ভেতরে অর্থাৎ প্রথমে আমি মাই ডাটাকে একটি এমটি অ্যারে হিসেবে ডিক্লেয়ার করে নিয়েছি, দেন এর ভেতরে একটি ফর লুপ ব্যবহার করেছি। ফর লুপের মাধ্যমে আমরা এখানে ফর লুপের অর্থাৎ ইন্ডেক্স 0 থেকে শুরু করে আমাদের যে ডাটা আছে ডাটা ডট লেন্থের লেস দেন থেকে মানে তার থেকে ডাটা ডট লেন্থের কম পর্যন্ত চলবে এবং প্রতিবার ইন্ডেক্স একবার বৃদ্ধি পাবে। এবং এই ক্ষেত্রে মাই ডাটা যে আছে সেই মাই ডাটার ভেতরে এই ইন্ডেক্স 0 ইন্ডেক্স 1 ইন্ডেক্স 2 ইন্ডেক্স এই ইন্ডেক্সের ভেতরে আমাদের ফর লুপ এক্সাম্পল নামে একটি কম্পোনেন্ট তৈরি করা রয়েছে। সেই কম্পোনেন্টের মাধ্যমে আমরা কিছু ভ্যালু পাস করে দিয়েছি কি টাইটেল টেক্সট এবং ডেসক্রিপশন টেক্সট। সেই টাইটেল টেক্সট এবং ডেসক্রিপশন সেটে আমাদের ডাটা নামে ভেরিয়েবলের মধ্যে স্টোর করা আছে। যদি আমরা এটা দেখতে চাই তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো যে এইখানে একটি জেসন এরিয়া রয়েছে যেখানে আমাদের টাইটেল এবং ডেসক্রিপশন কয়েকটা আইটেম দেওয়া আছে। আমরা এই ভ্যালুগুলোকে একটি অ্যারে আকারে কীভাবে ডিসপ্লে করতে হয় সেই বিষয়টা আমরা এখন দেখব।
তাহলে এক্ষেত্রে আমাদের ফর লুপের মধ্যে প্রতিবার লুপটা চলার সময় আমাদের এই মাই ডাটা জিরো ইন্ডেক্সের মধ্যে যে ভ্যালুটা অ্যাসাইন হবে সেটা হচ্ছে ফর লুপ এক্সাম্পল কম্পোনেন্টের মধ্যে যাবে এবং এখানে কিছু ভ্যালু নিয়ে আসবে। সেই ফর লুপ এক্সাম্পল ক্লাস কম্পোনেন্টটি ওই ভ্যালুগুলোকে রিসিভ করবে। দেন সে রিসিভ করার পর এখানে রেন্ডার মেথডের ভেতরে টাইটেল টেক্সট এবং ডেসক্রিপশন টেক্সট দিস ডট প্রপস এর মাধ্যমে আমাদের ডেস্ট্রাকচারিং হবে, যেটা হচ্ছে টাইটেল টেক্সটটি টাইটেল টেক্সটের মধ্যে এবং ডেসক্রিপশন টেক্সটটি ডেসক্রিপশন টেক্সটের মধ্যে অ্যাসাইন করা হয়ে যাবে। এবং রিটার্নের মেথডের ভেতরে আমি একটি এলিমেন্টকে রিটার্ন করেছি, তার ভেতরে আমাদের H1 ট্যাগের মধ্যে টাইটেলটি আছে এবং পি ট্যাগের মধ্যে ডেসক্রিপশন দেওয়া আছে এবং শেষে ডেটটাকে ইনিশিয়ালাইজ করার জন্য দিস ডট ডেট স্পিকার, এখানে ডেটকে আমরা নিয়ে আসি। এবং ডেট স্পিকারের ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে যে ডেট স্পিকার এবং এখানে ডেটটাকে আমরা ফরম্যাট করে নিয়েছি। ফরম্যাট করার উপায়টা হচ্ছে যে আমরা ডেট ক্লাসের একটি অবজেক্ট তৈরি করে নিয়েছি, দেন এখানে কারেন্ট ডেটের মাধ্যমে এই ডেট ভেরিয়েবল থেকে আমরা গেট ডেট এবং মান্থ থেকে গেট মান্থের মাধ্যমে এবং ডেট থেকে গেট ফুল ইয়ারের মাধ্যমে আমরা হচ্ছে কারেন্ট ডেট কারেন্ট মান্থ এবং কারেন্ট ইয়ারটাকে নিয়ে এসেছি। এবং ফাইনালি এই টেক্সটটাকে হচ্ছে আমরা ফুটার টেক্সট আকারে কারেন্ট ডেট প্লাস স্ল্যাশ কারেন্ট মান্থ প্লাস স্ল্যাশ কারেন্ট ইয়ারে দিয়ে ফুটার টেক্সটের মধ্যে রেখে দিয়ে এবং সেটাকে আমরা রিটার্ন করে দিয়েছি এবং সেই টেক্সটটি হচ্ছে আমরা এখানে এই এলিমেন্টের মাধ্যমে ওই বিষয়টা দেখতে পারবো। এবং সর্বশেষ ফর লুপ এক্সাম্পল যে ক্লাস কম্পোনেন্টে ছিল সেটাকে এক্সপোর্ট ডিফল্ট করে দিয়েছি এবং সেটা হোম পেজ থেকে অ্যাক্সেস করতে পারছি। এখানে হচ্ছে এই ডাটাটা যতবার থাকবে ততবার লুপটা চলবে এবং প্রতিবার জিরো ইন্ডেক্সের জন্য ফর লুপ এক্সাম্পল ক্লাস কম্পোনেন্টটা কল হবে এবং সেখান থেকে ডাটা চলে আসবে রিটার্ন, সেটা হচ্ছে মাই ডাটা জিরো ইন্ডেক্সে, দেন ওয়ানের জন্য ওয়ান ইন্ডেক্সে, টুর জন্য টু ইন্ডেক্সে, এভাবে হচ্ছে ইন্ডেক্সের মধ্যে ডাটাটা স্টোর হয়ে থাকবে এবং ফাইনালি আমরা বিষয়টা এখান থেকে ডিসপ্লে করতে পারবো মাই ডাটা। তাহলে আমরা দেখতে পারবো এখানে যতগুলো আইটেম থাকবে আমাদের একটি কম্পোনেন্টের মাধ্যমে লুপের মাধ্যমে আমরা এই বিষয়গুলোকে এখানে দেখতে পারবো। এখন আমরা দেখব আমাদের প্রজেক্টের মাধ্যমে ম্যাপ ফাংশনকে কিভাবে ব্যবহার করব আর ম্যাপ ফাংশন আসলে কিভাবে কাজ করে সেই বিষয়টা আমরা এখন কোডের মাধ্যমে দেখব। এখানে হোম থেকে আমরা হচ্ছে ম্যাপ ফাংশনের মধ্যে চলে যাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ডিপ এলিমেন্ট নিয়েছি যার ভিতরে যে আমাদের ডাটা যে জেসন ফাইলটা রয়েছে সেই ডাটা থেকে আমরা ম্যাপিং করেছি, অর্থাৎ ম্যাপিং করার জন্য সেই ডাটা ডট ম্যাপ ফাংশন ইউজ করতে হবে এবং ম্যাপ ফাংশন একটি অ্যারে ফাংশন বা ম্যাপ ফাংশন একটি অ্যারে ফাংশন রিসিভ করে এবং এই ক্ষেত্রে এই অ্যারে ফাংশনের ভিতরে আমরা দুইটি প্যারামিটার পাস করেছি, একটি হচ্ছে আইটেম এবং পরেরটি হচ্ছে ইন্ডেক্স। অর্থাৎ আইটেম বলতে হচ্ছে ডাটা থেকে প্রতিটি আইটেমের জন্য একটি করে আইটেম এখানে নিয়ে আসবে এবং প্রতিটির জন্য একটি ইউনিক ইন্ডেক্স জেনারেট করবে। এক্ষেত্রে প্রথমটি হবে আমাদের আইটেম এবং পরেরটি হবে ইন্ডেক্স এবং এই ক্ষেত্রে আমি ম্যাপিং করেছি। ম্যাপ করার জন্য এখানে আমি একটি ম্যাপ কম্পোনেন্ট তৈরি করে নিয়েছি। ম্যাপ কম্পোনেন্টের ভিতরে কি আকারে আমি ইন্ডেক্সটি পাস করে দিয়েছি এবং টাইটেল টেক্সট আকারে যে আইটেমের ভিতরে যে টাইটেলটি আছে সেটাকে পাস করছি এবং ডেসক্রিপশন টেক্সটের ভিতরে আইটেম থেকে যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনটাকে পাস করে দিয়েছি এবং এটা হচ্ছে আমাদের ম্যাপ ফাংশনকে কল করা হয়েছে। আমরা ম্যাপ ফাংশন কম্পোনেন্টের ভিতরে যদি যাই তাহলে এই ম্যাপ ফাংশন একটি ক্লাস কম্পোনেন্ট, যেখানে আমাদের র্যান্ডার মেথডের ভিতরে আমরা এই ডাটাকে প্রোপস আকারে যে ডাটাটা পাস করছি সেই ডাটাকে স্ট্রাকচারিংয়ের মাধ্যমে ডাটাকে রিসিভ করেছি টাইটেল টেক্সট এবং ডেসক্রিপশন টেক্সটের মাধ্যমে এবং এখানে রিটার্ন ব্যবহার করেছি। রিটার্নের মধ্যে আমার একটি এলিমেন্ট আছে, ডিপ এলিমেন্টের ভিতরে আমি একটি H1 ট্যাগের মধ্যে টাইটেল টেক্সট থেকে ডিসপ্লে করেছি এবং পি ট্যাগের মাধ্যমে ডেসক্রিপশন টেক্সটটাকে ডিসপ্লে করেছি এবং শেষে এর আগেরটির মধ্যে আমি ডেট পিকারের মাধ্যমে একটি ডেটটি ডিসপ্লে করেছি। এখানে টাইটেল টেক্সটটি ডেট পিকারটি হচ্ছে এখানে এর আগের যে আমরা এক্সাম্পলটা দেখলাম যেভাবে ডেটটাকে আমরা ফরম্যাট করে নিয়েছি ডেট ক্লাস থেকে ডেট অবজেক্ট তৈরি করে সেভাবে আমরা ফরম্যাটিং করে এখানে পাস করে দিয়েছি এবং সর্বশেষ ম্যাপ ফাংশন থেকে এক্সপোর্ট ডিফল্টের মাধ্যমে সেটা ম্যাপিং করে দিয়েছি এবং এই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা এই ডিফ এলিমেন্টের মাধ্যমে ডিসপ্লে করছে। তাহলে এইখানে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমরা কোনো একটা অ্যারেকে ম্যাপিং করতে পারবো সেই অ্যারে ডট ম্যাপ দিয়ে, দেন এই ম্যাপের ভিতরে আমরা একটি ফাংশন
এই অ্যাডের ভেতরে আমরা একটি ফাংশনকে আমরা সর্বশেষ আমরা বলতে পারছি যে আমরা একটি অ্যারেকে ম্যাপিং করার জন্য সেই অ্যারে ভেরিয়েবলের নাম ডট ম্যাপ ফাংশনকে কল দেবো এবং ম্যাপ ফাংশন একটি অ্যারে ফাংশন রিসিভ করে সেই অ্যারে ফাংশনের ভেতরে আমি প্রথম যে প্যারামিটার সেটা হচ্ছে ইন্ডেক্স আইটেম এবং পরের যে প্যারামিটার সেটাকে ইন্ডেক্স পাস করব এবং সেই অনুসারে আমি কি কাজ করতে চাচ্ছি সেখানে বিষয়গুলো করবো। এখানে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয় যে ম্যাপ ফাংশনের ভেতরে আমরা শুধুমাত্র একটি মাত্র এলিমেন্টকে ম্যাপিং করতে পারবো। এই জন্য হচ্ছে যদি আমাদের একাধিক এলিমেন্ট দরকার হয় তাহলে এখানে আমরা একটি ফ্র্যাগমেন্ট তৈরি করে এর ভিতরে আমরা একাধিক এলিমেন্ট আমরা এখানে ব্যবহার করতে পারবো। আমরা ম্যাপিংয়ের ভেতরে একাধিক এলিমেন্ট ব্যবহার করতে পারবো না, তাই একটি এলিমেন্ট তৈরি করে একটির ভেতরে একাধিক এলিমেন্ট অর্থাৎ নেস্টেড এলিমেন্ট আমরা ব্যবহার করতে পারবো। এখন যেটার আউটপুট আমরা এরকম দেখতে পারবো। এখন চলে আসুন দেখে আসি আমরা কীভাবে ডিস্ট্রাকশন করবো অর্থাৎ ডিস্ট্রাকচারিং কীভাবে করতে হয় সেই বিষয়টা আমরা এখন দেখব। ডিস্ট্রাকশন দেখার জন্য আমরা সরাসরি কোডে চলে যাচ্ছি। এখান থেকে ডিস্ট্রাকশন এক্সাম্পলের মাধ্যমে আমি এই ডিস্ট্রাকশন এক্সাম্পল দ্বারা একটি ক্লাস তৈরি করেছি যেটি হচ্ছে ক্লাস কম্পোনেন্টকে এক্সটেন্ড করছে এবং এখানে একটি কনস্ট্রাক্টর তৈরি করে নিয়েছে। কনস্ট্রাক্টর হচ্ছে দুটি ভ্যালু রিসিভে একটি প্রোবস এবং কনটেক্সট এবং সুপার মেথডের মধ্যে সেই প্রোবস এবং কনটেক্সটটাকে আমি পাস করে দিয়েছি এবং এই ডিস্ট্রাকশন ফাংশনের ভেতরে রেন্ডার মেথডের মধ্যে আমি এই রেন্ডার মেথডের ভেতরে person1 person2 এবং person3 এটা হচ্ছে ডেটা থেকে আমি তাকে ডিস্ট্রাকচারিং করে নিয়েছি অর্থাৎ ডেটার মধ্যে না এখানে অ্যারে ডিস্ট্রাকচারিং অর্থাৎ এই ডেটার মধ্যে আমার person1 person2 এবং person3 এই ডেটাটা আছে এবং এখানে অবজেক্ট ডিস্ট্রাকশন করার জন্য এখানে দিস ডট প্রোবস অর্থাৎ প্রোবস থেকে আমি টাইটেল1 টাইটেল2 এবং টাইটেল3 থেকে ডিস্ট্রাকচারিং করে টাইটেল1 টাইটেল2 টাইটেল3 মধ্যে রেখে দিয়েছি এবং এখানে রিটার্ন মেথডের ভেতরে আমি একটি এলিমেন্ট রিটার্ন করে দিয়েছি যেখানে h1 এর মধ্যে person1 person2 person3 এবং পরবর্তীতে আরেকটি h1 এলিমেন্ট নিয়েছি যার ভেতরে টাইটেল1 টাইটেল2 টাইটেল3 আমি ডিসপ্লে করেছি এবং শেষে ডিস্ট্রাকচারিং বিষয়টাকে আমি এক্সপোর্ট ডিফল্ট করে দিয়েছি। এখন person1 person2 person3 আসলে আমরা কোথা থেকে নিয়ে আসবো অর্থাৎ আমরা যখন এই কম্পোনেন্টটাকে কল দেবো সেই কম্পোনেন্টটাকে কল দেওয়ার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন যে টাইটেল1 টাইটেল2 এবং টাইটেল3 আমরা এই ভ্যালুটাকে ডিস্ট্রাকচারিং করার সময় আমরা এই ভ্যালুগুলোকে পাস করে দিয়েছি যেটা ওখান থেকে রিসিভ করেছি। এখন আমরা দেখব ওয়ান চেঞ্জ ইভেন্ট হ্যান্ডেলিং এক্সাম্পল অর্থাৎ আমরা এখানে যদি কোনো কিছু টাইপ করি সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঠিক তার উপরে একটি ফিল্ডের মাধ্যমে এই ভ্যালুগুলোকে ডিসপ্লে করতেছে। আসলে সেটা কীভাবে চেঞ্জের আমাদের একটা ভ্যালু চেঞ্জ হওয়ার পরপরই সেই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ অন চেঞ্জ হচ্ছে। এই অন চেঞ্জ ইভেন্টটা কীভাবে কাজ করে সেই বিষয়টা আমরা এখন দেখে আসবো। অনসাইজ ইভেন্ট হ্যান্ডেলিং দ্বারা আমি একটি ক্লাস কম্পোনেন্ট তৈরি করেছি যার ভেতরে একটি কনস্ট্রাক্টর তৈরি করেছি এবং কনস্ট্রাক্টরের ভেতরে আমি একটি প্রোবস এই কনস্ট্রাক্টরের ভেতরে আমি একটি স্টেট তৈরি করে নিয়েছি যার ভ্যালু হিসাবে কমেন্ট এবং এন্টার ইয়োর কমেন্ট বিলো এই বিষয়টা আমি এখানে লিখে ভ্যালু সেট করে দিয়েছি এবং এই ক্লাস কম্পোনেন্ট অন চেঞ্জ ইভেন্ট হ্যান্ডলিংয়ের ভেতরে রেন্ডার মেথডের ভেতরে রিটার্ন মেথডের ভেতরে আমি একটি এলিমেন্টকে রিটার্ন করে দিয়েছি যার ভেতরে p1 একটি ট্যাগ নিয়ে আমি এই কমেন্টটাকে ডিসপ্লে করে দিয়েছি এবং তার ঠিক নিচে টেক্সট এরিয়া একটি ট্যাগ নিয়ে সেই টেক্সট এরিয়ার ভেতরে আমি কিছু টেক্সট সেট করে দিয়েছি। এখানে অনচেঞ্জ এই টেক্সট এরিয়ার ভেতরে আমি অনচেঞ্জ মেথড ইউজ করেছি এবং এই অনচেঞ্জের ভেতরে হ্যান্ডেলার নামে একটি মেথডকে কল করেছি। এই হ্যান্ডেলার মেথডটি একটি এখান থেকে আমাদের যে ইভেন্ট আছে সেই এখান থেকে ডিস প্যারামিটারের মাধ্যমে ইভেন্টটাকে এখান থেকে রিসিভ করবে, দেন ইভেন্ট থেকে টার্গেট থেকে আমরা ভ্যালুটাকে এখান থেকে রিসিভ করব, দেন এই ভ্যালুটাকে আবার স্টেটের মাধ্যমে সেট করব যেটা হচ্ছে আমাদের এই পি ট্যাগের মধ্যে ডিসপ্লে করবে এবং শেষে এক্সপোর্ট ডিফল্টের মাধ্যমে অনচেঞ্জ ইভেন্ট হ্যান্ডেলিং কম্পোনেন্টটাকে আমরা এক্সপোর্ট করে দিয়েছি হোম ডট জেএস ফাইল থেকে অ্যাক্সেস করার জন্য। এখন আমরা দেখব ইউজ স্টেট হুক অর্থাৎ আমরা ইউজ স্টেট হুক কীভাবে ব্যবহার করব সেই বিষয়টা দেখব। যদি আমরা লাইভ এক্সাম্পল দেখতে চাই তাহলে এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই
ভ্যারিয়েবলটা বিতে আছে এবং মাইনাস বাটনে ক্লিক করলে সেটা হচ্ছে ডিক্রিজ করছে এবং সেটা 0 নিচে যাচ্ছে না এবং এটা সর্বোচ্চ 10 পর্যন্ত যাবে, এরপর আর বৃদ্ধি হচ্ছে না। তাই এরকম আমরা কীভাবে লিমিট করতে পারি এবং এই কাউন্টার এই ইউজ স্টেট ব্যবহার করে আমরা কীভাবে এই কাউন্টের ভ্যালুটাকে আপডেট করতে পারি সেই বিষয়টা আমরা এখন দেখব। তো এটা দেখার জন্য হচ্ছে আমি এখানে একটি ক্লাস কম্পোনেন্ট তৈরি করে নিয়েছি যেটার নাম দিয়েছি ইউজ স্টেট হুক, যার ভেতরে ইউজ স্টেট হুককে আমি এখানে ইনিশিয়ালাইজ করছি, যার প্রথমটি হচ্ছে কাউন্ট এবং পরেরটি হচ্ছে সেন্ড কাউন্ট সেট করে দিয়েছি। অর্থাৎ প্রথম ভ্যালুটা হচ্ছে ভেরিয়েবল লাগবে এবং পরেরটার জন্য এর মাধ্যমে আমরা একটা ভ্যালু সেট করতে পারবো এই কাউন্ট ভ্যালুর মধ্যে। এবং এক্ষেত্রে রিটার্ন মেথডের ভিতরে আমি একটি ডিফ এলিমেন্টকে রিটার্ন করেছি এবং এখানে h1 ট্যাগের ভেতরে যে কাউন্ট আছে সেই কাউন্টটাকে ডিসপ্লে করেছি এবং নিচে একটি বাটন দিয়েছি, অর্থাৎ প্লাস বাটনের ডিক্রিমেন্ট হ্যান্ডেলিং, অর্থাৎ মাইনাস বাটনের জন্য এখানে একটি মাইনাস বাটন এবং প্লাস বাটনের জন্য একটি প্লাস বাটন দিয়েছি। যদি আমরা ইনক্রিমেন্ট হ্যান্ডেলার অর্থাৎ যদি আমরা প্লাস বাটনে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের এই মেথডটি কল হবে, আর যদি মাইনাস বাটনে ক্লিক করি তাহলে ডিক্রিমেন্ট হ্যান্ডেল এই বাটনটা কল হবে। এবং আমরা প্রথমে যদি প্লাস বাটনে ক্লিক করি ইনক্রিমেন্ট হ্যান্ডেল যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এই ইউজ স্টেট হুকের সেট কাউন্টের মাধ্যমে যে কাউন্টের ভ্যালু আছে, পূর্বে যে কাউন্টের ভ্যালু আছে সেই কাউন্টের ভ্যালুটা 1 বৃদ্ধি করবে এবং ডিক্রিমেন্ট হ্যান্ডেলের মাধ্যমে সেটা হচ্ছে যে কাউন্টের যে ভ্যালু ছিল পূর্বের ভ্যালু সেই ভ্যালুটা থেকে 1 মাইনাস করবে। এবং আমরা এই ভ্যালুটাকে লিমিট করব, অর্থাৎ যখন হচ্ছে যে এই কাউন্টের ভ্যালুটা হচ্ছে যদি 0 হয় তাহলে কাউন্টের ভ্যালুটা যদি ইকুয়াল 0 হয় তাহলে 2, আর যদি না হয় তাহলে এটা ডিজেবল হয়ে যাবে। এবং ডিজেবল হচ্ছে যদি 10-এর সমান হয় তাহলে সেটা আবার ডিজেবল হয়ে যাবে এবং এটা ফলস হয়ে যাবে। যদি কাউন্টের ভ্যালুটা হচ্ছে 10-এর সমান হয় তাহলে হচ্ছে এটা ডিজেবল হয়ে যাবে, আর অন্যথায় এটা ডিজেবল হবে না। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে যখন আমাদের কাউন্টের ভ্যালুটা 0 আসবে তখন মাইনাস বাটনটা ডিজেবল হয়ে যাবে, যখন কাউন্টের ভ্যালুটা 10 আসবে তখন প্লাস বাটনটা আমাদের ডিজেবল হয়ে যাবে। এখন আমরা দেখব ডাটা ফেসিং ইউজিং ফেস, অর্থাৎ ফেস লাইব্রেরি ব্যবহার করে আমরা কীভাবে ডাটা ফেসিং করতে পারবো সেই বিষয়টা আমরা এখানে দেখব। এখানে আমি একটি ফেস কম্পোনেন্ট তৈরি করে নিয়েছি। ফেস কম্পোনেন্ট একটি ফাংশনাল কম্পোনেন্ট, যেখানে আমি ইউজ স্টেট হুক ব্যবহার করছি। ইনিশিয়ালাইজ ভ্যালু আমরা নাল সেট করে দিয়েছি এবং এখানে ইস লোডিং নামে হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের ডাটাটা ফেস হয়নি, কমপ্লিট হয়নি, ততক্ষণ পর্যন্ত ইস লোডিং দিয়ে একটা ইউজ স্টেট তৈরি করে নিয়ে এখন আমরা দেখব ডাটা ফেসিং ইউজিং ফেস, অর্থাৎ ফেস লাইব্রেরি ব্যবহার করে আমরা কিভাবে ডাটাকে ফেস করতে পারি সেই বিষয়টা আমরা দেখব। এবং এক্ষেত্রে হচ্ছে ডিলিট ডাটা, আপডেট ডাটা এবং অ্যাড ডাটার মাধ্যমে আমরা বিষয়টা কীভাবে কাজ করে সেই বিষয়গুলো দেখতে পাবো। তাহলে চলুন আমরা সরাসরি কোডে চলে যাই। এখান থেকে হচ্ছে হোমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ফেস নামে আমি একটি কম্পোনেন্ট তৈরি করে নিয়েছি, যেটি হচ্ছে যে একটি ফাংশনাল কম্পোনেন্ট, যার ভেতরে আমি একটি ইউজ স্টেট হুক তৈরি করেছি, যেখানে ডাটা এবং সেট ডাটা নামে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং ইউজ স্টেট নামে আরেকটি হুক তৈরি করেছি, যেখানে ইস লোডিং এবং এই সেট লোডিংটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করেছে। এখানে ইস লোডিং অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমাদের ডাটাটা ফেস কমপ্লিট হয়নি ততক্ষণ পর্যন্ত আমাদের একটি লোডিং মেসেজ শো করার জন্য এই বিষয়টা তৈরি করেছি। এবং এক্ষেত্রে আমি আরেকটি হুক ব্যবহার করেছি যেটা হচ্ছে ইউজ এফেক্ট হুক, যার ভিতরে যেটি হচ্ছে দুইটি প্যারামিটার রিসিভ করে। একটি হচ্ছে আমাদের একটি ফাংশন থাকবে, অর্থাৎ এই ইউজ এফেক্টের মধ্যে আমরা কি করতে চাচ্ছি, এবং শেষে আমরা এখানে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে যদি এমটি রাখি তাহলে ফাংশনটা হচ্ছে আমাদের একবার কল হবে। যদি এখানে আমরা ভ্যালুগুলো চেঞ্জ করে দিই, এখানে যদি আমরা থার্ড ব্র্যাকেটের ভেতরে কোনো ভ্যালু ইউজ করি তাহলে যতবার ভ্যালুটা চেঞ্জ করবো সেই ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের এই ইউজ এফেক্ট মেথডটি বারবার কল হবে। এবং এই ইউজ এফেক্টের ভিতরে আমি একটি অ্যারে ফাংশন ইউজ করছি। অ্যারে ফাংশনের ভিতরে আমি একটি সেট টাইম আউট ফাংশন ইউজ করছি, যেটি হচ্ছে আমাদের এই সেট টাইম আউটের ভিতরে, অর্থাৎ এই সেট টাইম আউটটা ইউজ করছি আমি ইস লোডিংটাকে একটু ভালোভাবে বোঝানোর জন্য। সেট টাইম আউটের ভিতরে আমি আরেকটি অ্যারে ফাংশন তৈরি করেছি, অ্যাসিনক্রোনাস অ্যারে ফাংশন। এই অ্যাসিনক্রোনাস অ্যারে ফাংশন এই জন্য ইউজ করছি কারণ এই ফেস মেথডটি একটি প্রমিস রিটার্ন করে, সেই প্রমিস রিটার্ন করার জন্য আমি এখানে অ্যাসিনক্রোনাস ফাংশনটা ইউজ করছি। এবং এই ফাংশনের ভিতরেই অ্যাওয়েটের মাধ্যমে প্রমিস, যেহেতু এটি একটি প্রমিস রিটার্ন করে তাই অ্যাওয়েটের মাধ্যমে ফেস মেথডটাকে কল করেছি। দেন ফেসের ভেতরে আমি ইউআরএলটা পাস করে দিয়েছি এখানে একটা ডাটাকে ফেস করার জন্য। দেন অর্থাৎ ফেস হওয়ার পর আমরা যদি এই রিকোয়েস্টটা আমাদের
যদি ওকে না থাকে তাহলে বলে দেবো যে আমরা এখানে এরর জেনারেট হয়েছে। আর যদি ওকে থাকে তাহলে যে ডাটাটা আমরা পাবো সেটা হচ্ছে রেসপন্স থেকে জেসন্সের মাধ্যমে ডাটার মধ্যে রেখে নিয়ে আসবো, এবং এই ডাটাটাকে আমি এখানে ম্যাপিং করেছি। ম্যাপিং করার জন্য হচ্ছে ওই ডাটা ডট ম্যাপ করার পর হচ্ছে যে এই ম্যাপটা হচ্ছে একটি ফাংশন রিটার্ন করে, যার প্রথমটি হচ্ছে আইটেম, পরেরটি হচ্ছে ফাংশন রিসিভ করে, যার প্রথমটি হচ্ছে আইটেম, পরেরটি হচ্ছে ইন্ডেক্স। এর ভেতরে আমি এখানে চেক করেছি যে ইন্ডেক্স যদি 5 বা 5-এর থেকে ছোট হয় তাহলে এই ম্যাপিং কাজটি করবে, আর যদি না হয় তাহলে ম্যাপিং কাজটি করবে না। আমরা ইতিপূর্বে ম্যাপ কীভাবে কাজ করে সেই বিষয়টা দেখে আসছি, অর্থাৎ ম্যাথ ফাংশনকে আমি কম্পোনেন্টটাকে আমি কল করছি এবং এখানে ভ্যালু হিসেবে টাইটেল এবং ডেসক্রিপশন প্রতিবার এই আইটেম থেকে টাইটেল এবং আইটেম থেকে যে বডিটি আছে সেই বডিটা পাস করে দিয়ে ডেসক্রিপশন এবং টাইটেলটা সেট করে এই আইটেমের মাধ্যমে রেখে দিয়েছি। এবং এই আইটেমটা হচ্ছে সেট ডাটার মাধ্যমে, অর্থাৎ এই স্টেটের সেট ডাটা ব্যবহার করে আমি স্টেটের ভ্যালু আইটেমটা সেট করে দিয়েছি। এবং যখন আমার আইটেমের ডাটাটা সেট করা হয়েছে তখন আমি এক্ষেত্রে সেট লোডিংটাকে ফলস করে দিয়েছি। আর যদি আমাদের কোনো ইরর জেনারেট হয় তাহলে এখানে ক্যাশের মাধ্যমে, ক্যাশ ব্লকের মাধ্যমে ইররটা ক্যাশ করবে এবং সেটা কনসোলের মধ্যে প্রিন্ট করবে। এবং এখানে আমি 1000 দিয়েছি, অর্থাৎ টাইম আউট সম্বন্ধিত হচ্ছে এটা মিলি সেকেন্ড, অর্থাৎ 1000 মিলি সেকেন্ড এখানে বাই 1 সেকেন্ড আমাদের এখানে ডিলে করবে, দেন কাজটি করবে। তারপর হচ্ছে ফাইনালি এখানে রিটার্ন করেছি, অর্থাৎ এই ইজ লোডিং যদি ট্রু হয় তাহলে লোডিং হবে, না হলে হচ্ছে ডাটাটা শো করবে। এবং তার নিচে হচ্ছে ডিলিট বাটন, আপডেট বাটন এবং অ্যাড বাটন ক্লিক করেছি। এখানে ডিলিট বাটন একটি ফাংশনকে কল করেছে অন ক্লিকের মাধ্যমে, আপডেট বাটন এবং ক্রিয়েট বাটন, সেই বাটনগুলো হচ্ছে এখানে নিচে ক্লিক করা আছে, ক্রিয়েট করা আছে। আমরা কিভাবে এখানে ডিলিট করতে পারি একটা ফেসের মাধ্যমে, কিভাবে আপডেট করতে পারি এবং কিভাবে এটাকে ক্রিয়েট করতে পারি, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে যে ডিলিট যে ডাটা আছে, ডিলিটের ক্ষেত্রে আমরা একটা আইডির মাধ্যমে ডিলিট করব, সেই আইডিটাকে এখানে পাস করব। দেন এখানে মেক রিকোয়েস্ট, অর্থাৎ এখানে আমরা একটা ফাংশন তৈরি করে নিয়েছি, যে ফাংশনের মাধ্যমে আমরা সকল কাজগুলো সহজেই করতে পারবো। অর্থাৎ মেক রিকোয়েস্টের মাধ্যমে এটা অ্যাসাইনক্রোনাইজ একটা ফাংশন, অ্যাড ফাংশন। এক্ষেত্রে হচ্ছে আমাদের ফেস থেকে আমরা ইউআরএল দেবো এবং কনফিগ দেবো। কনফিগ বলতে হচ্ছে আমরা যে সেকেন্ড প্যারামিটারটা পাস করবো, অর্থাৎ আমরা এটা কি করতে চাচ্ছি, মেথডটা কি বা এই বিষয়টা থাকবে হচ্ছে কনফিগের মধ্যে, সেই কনফিগটা এখানে পাস করবো। এবং এই ক্ষেত্রে যদি আমাদের ডাটাটা সব ঠিকঠাক হয় তাহলে ওই ডাটাটাকে আমরা এখানে রিটার্ন করে দেবো, যেটা এখান থেকে মেক রিকোয়েস্টের মধ্যে রিসিভ করতে পারবো। অনুরূপভাবে আপডেট ডাটার ক্ষেত্রে আমরা একটা ইউআরএল পাস করব এবং এই ইউআরএল স্ল্যাশ দিয়ে আইডি পাস করব। এবং সেকেন্ড প্যারামিটার হিসেবে আপডেট করার জন্য আমরা মেথড পাস করব যে প্যাস মেথড, এবং বডি হিসেবে আমরা পাস করব জেসন ডট স্ট্রিংিফাই, এবং যে ভ্যালুটা পাস করব সেই ভ্যালুটা এখানে আমরা দিয়ে দেবো। এখানে টাইটেল সমান এটা হচ্ছে আমাদের ভ্যালু, আমরা এখানে একটা টাইটেল সেট করে দিচ্ছি। এবং এখানে আমাদের আরেকটা বিষয় পাস করতে হবে, সেটা হচ্ছে হেডারের মধ্যে হচ্ছে কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন এবং ক্যারেক্টার সেট সমান UTF-8, এই বিষয়টা, এই হেডারটাকে আমাকে পাস করতে হবে। আপডেট করার সময় এই হেডারটাকে আমাকে পাস করতে হবে। দেন এটা পাস করার পর হচ্ছে আমাদের মেক রিকোয়েস্ট থেকে কল যাবে এবং করার পর এখান থেকে কনফিগ রিসিভ করবে, এই ফেসের মধ্যে কনফিগ থাকবে এবং ইউআরএল থাকবে, এবং ডাটাটাকে আপডেট করার পর আমাদের রিটার্ন করবে। সেই রিটার্ন করার পর যে ডাটাটা পাবো সেই ডাটাটা আমরা এখানে সাকসেসফুলি আপডেটেড পাবো। এবং যদি কোনো ইরর শো করে সেটা হচ্ছে ক্যাশ ব্লকের মাধ্যমে আমরা ইররটা এখানে দেখতে পারবো। ক্রিয়েট ডাটা মেথডের মধ্যে আমরা হচ্ছে এই অ্যারো ফাংশনটির ভেতরে আমি আবার মেক রিকোয়েস্টকে কল করেছি এবং প্রথম প্যারামিটার হিসাবে এখানে ইউআরএলটা পাস করে দিয়েছি, এবং দ্বিতীয় প্যারামিটার হিসেবে যেহেতু এখানে আমরা পোস্ট করবো মেথড হিসেবে পোস্ট ইউজ করছি, এবং বডি হিসেবে অর্থাৎ আমরা যে ডাটাগুলো পাস করতে চাচ্ছি বা সেট করতে চাচ্ছি বা ক্রিয়েট করতে চাচ্ছি সেই ডাটাগুলো টাইটেল, বডি এবং ইউজার আইডি, এই ডাটাগুলো এখানে পাস করে দেবো। এটা অবশ্যই জেসন ডট স্ট্রিংিফাই করে ডাটাগুলোকে পাস করতে হবে। এবং এখানে আমাদের হেডারটা আবার পাস করে দিতে হবে। হেডার হচ্ছে কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন সেমিকোলন ক্যারেক্টার সেট সমান UTF-8, এই টেক্সটে আমরা পাস করে দেবো হেডার আকারে। দেন হচ্ছে ভ্যালুটা যখন আমাদের সব ঠিকঠাক কাজ করবে এবং সাকসেসফুলি ক্রিয়েটেড, আর অন্যথায় আমাদের ক্যাশ ব্লকের মধ্যে রিসিভ করবে কোনো একটি ইরর। এভাবে হচ্ছে আমরা গেট ডাটা, সেন্ড ডাটা, রিসিভ ডাটা, ডিলিট ডাটা, আপডেট ডাটা, যে ক্রাউড অপারেশন আছে সেই ক্রাউড অপারেশন ফেস লাইব্রেরি ব্যবহার করে আমরা করতে পারি। এখন আমরা দেখব এই ডাটা ফেসিংটা কিভাবে আমরা অবভিয়াস লাইব্রেরি ব্যবহার করে করতে পারি, এই বিষয়টা আমরা কীভাবে করি। এখন আমরা লাইভ এক্সাম্পল কোডের মাধ্যমে সরাসরি চলে যাই। তাহলে হচ্ছে হোম.js এর মাধ্যমে আমরা
যে একটি কম্পোনেন্ট তৈরি করেছি। অক্সিও কম্পোনেন্টের ভেতরে এটা একটি ফাংশনাল কম্পোনেন্ট। এখানে আমরা একটা স্টেট তৈরি করেছি ডাটাকে স্টোর করার জন্য, এবং লোডিং বা সেট লোডিং বিষয়টা তৈরি করেছি আমরা ডাটাকে লোড বোঝানোর জন্য। এবং এখানে একটি ইউজ এফেক্ট হুক ব্যবহার করছি, যেখানে একটি অ্যারো ফাংশন ইউজ করছি, এবং অ্যারো ফাংশনে লোডিংটাকে প্রপারলি বোঝানোর জন্য সেট টাইম আউট বিষয়টা ইউজ করেছি। এবং এখানে অক্সিওস, এখানে অক্সিওসটা ইউজ করার সময় অবশ্যই আপনাকে অক্সিওস ইনস্টল করে নিতে হবে। npm ইনস্টল অক্সিওস ইনস্টল করার পর হচ্ছে আপনারা অক্সিওসটাকে ইম্পোর্ট করলে অক্সিওস মেথডটাকে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ অক্সিওস মেথডের ভেতরে আমি এখানে পাস করে দিয়েছি ইউআরএল দিয়ে, ইউআরএলটা পাস করে দিয়েছি এবং মেথড দিয়ে গেট পাস করে দিয়েছি। দেন হচ্ছে এখানে যদি আমাদের সব ঠিকঠাক হয় তাহলে ওই বিষয়টা আমরা এখানে রিসিভ করতে পারবো, এবং রিসিভ করার পর ওই ভ্যালুগুলোকে আমি এখানে ম্যাপিং করে নিয়েছি। ভ্যালুটাকে ম্যাপ ফাংশনের মাধ্যমে ম্যাপিং করে নিয়েছি, যেটা আপনারা আগেই দেখতে পাচ্ছেন যে ম্যাপিংয়ের ক্ষেত্রে কীভাবে ম্যাপ করতে হয়। অর্থাৎ ম্যাপ ফাংশনের ভেতরে এটা হচ্ছে ওই ডাটাটাকে ম্যাপ করে নিয়েছে। প্রথমটা হবে আইটেম, পরেরটা হচ্ছে ইন্ডেক্স। ওই অনুসারে ম্যাপ কম্পোনেন্টটাকে বারবার কল করে আমরা ডাটাগুলোকে ম্যাপিং করে নেওয়ার পর যে ডাটাটা আসবে সেটা হচ্ছে আইটেম ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে থাকবে, এবং সেটা ফাইনালি আমরা সেট ডাটার মাধ্যমে আইটেমের মধ্যে সেট করে দিলাম, এবং সেট লগ ইনটাকে পজ করে দিলাম। এবং যদি কোনো এরর ক্যাচ করে তাহলে ক্যাচ ব্লকের মধ্যে সেই এররটা ক্যাচ করবে, এবং সেটা আমরা কনসোলের মধ্যে দেখতে পারবো। এবং এখানে 1000 মিলি সেকেন্ড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে 1000/1 সেকেন্ড আমাদের লোডিং লেখাটি শো করবে, দেন হচ্ছে আমরা আউটপুট দেখতে পারবো। এই ক্ষেত্রে রিটার্ন মেথডের ভিতরে পি ট্যাগের মধ্যে যদি হচ্ছে আমাদের ইস লগিং ট্রু হয় তাহলে হচ্ছে লোডিং লেখাটি ডিসপ্লে করবে, আর যদি না হয় তাহলে হচ্ছে আমাদের যে ডাটাটা টেস্ট করলাম সেই ডাটাটা এখানে ডিসপ্লে করবে। এবং অনুরূপভাবে 3টা বাটন নিচে দেওয়া আছে, ডিলিট বাটন, আপডেট বাটন এবং অ্যাড বাটন। এখানে ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট বাটন মেথডটি কল হবে, আপডেট বাটনটি কল হবে, এবং অ্যাড বাটনে ক্লিক করলে ক্রিয়েট ডাটা মেথডটি কল হবে। এবং সেই মেথডটা হচ্ছে নিচে আমি ডিক্লেয়ার করে দিয়েছি। এখানে ডিলিট বাটন অনুরূপভাবে হচ্ছে একটি আইডি রিসিভ করবে, এবং অবভিয়াস ইউআরএল আমরা এখানে বলে দেবো, দেন হচ্ছে মেথড ইউআরএল স্ল্যাশ দিয়ে আমরা আইডিটা বলে দেবো এখানে, এবং ডিলিট বাটনের ক্ষেত্রে মেথড বলে দেবো ডিলিট। দেন হচ্ছে এখানে আমাদের যদি ডিলিট হয়ে থাকে তাহলে সাকসেসফুলি ডিলিটেড, অন্যথায় হচ্ছে ইরো শো করবে। আপডেটের ক্ষেত্রে অবভিয়াসের ক্ষেত্রে ইউআরএলটা বলে দেবো এবং স্ল্যাশ দিয়ে আইডি, এবং মেথড আমরা কী করতে হচ্ছে আপডেট। অর্থাৎ যদি আমরা কোনো ডাটা আপডেট করতে চাই তাহলে সেক্ষেত্রে পুট মেথডটি ইউজ করব। এখানে চাইলে আমরা পোস্ট মেথডও ব্যবহার করতে পারবো, কিন্তু সব থেকে স্ট্যান্ডার্ড বিষয় হচ্ছে যে পোস্ট হচ্ছে আমরা বড় ডাটাকে ক্রিয়েট করার জন্য, আর হচ্ছে পুট হচ্ছে কোনো ডাটাকে আপডেট করার জন্য। এবং ডাটা হিসেবে আমরা যে ডাটাটা আপডেট করতে চাচ্ছি সেই ডাটাটা আমরা এখানে পাস করবো, অর্থাৎ json.stringify। এখানে আইডি, টাইটেল এবং ইউজার আইডি এই বিষয়গুলো আমরা এখানে সেট করে দিয়েছি। দেন যদি আপডেট হয় তাহলে সাকসেসফুলি আপডেটেড, না হলে আমাদের ইরো ক্যাচ করবে এখানে। আবার আমরা এখানে একটি ক্রিয়েট মেথড কল করেছি। ক্রিয়েট মেথডের ভেতরে আমাদের অবভিয়াস মেথডটাকে কল করেছি। অবভিয়াসের ভিতরে ইউআরএল পাস করে দিয়েছি। মেথড পোস্ট করার জন্য হচ্ছে মেথড পোস্ট, এবং হচ্ছে কী ডাটাটা আমরা তৈরি করতে চাচ্ছি সেটা ডাটার ভেতরে json.stringify করে আমাকে পাস করে দিতে হবে। দেন ডাটাটা যদি সাকসেসফুলি ক্রিয়েটেড হয় তাহলে সাকসেসফুলি অ্যাডেড মেসেজ শো করবে, অন্যথা হচ্ছে একটা ইরো শো করবে। এখানে অবভিয়াস মেথডটা আমরা এভাবে ইউজ না করে obvious.post exist.put এভাবেও আমরা স্পেসিফিকভাবে ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে আমি এখানে এই বিষয়টা এখানে আলোচনা করেছি যে এখানে আমরা সরাসরি অবভিয়াসের ভেতরে obvious.get এর মাধ্যমে ইউআরএল এবং কনফিগটা ডিসপ্লে করতে পারি, বা obvious.post, obvious.put, obvious.pass এবং obvious.ডিলিটের মাধ্যমে আমরা এটা সরাসরি করতে পারি। এবং আবার শুধু অবভিয়াসের ভেতরে আমরা ইউআরএল এবং মেথডের হিসেবে মেথড বলে দিয়েও আমরা কাজ করতে পারি। তাহলে আমরা দেখে নিলাম অবভিয়াস লাইব্রেরি ব্যবহার করে কীভাবে আমরা ডাটা ফেসিং করতে পারি, ডিলিট করতে পারি, আপডেট করতে পারি, সেই বিষয়ে লাইভ এক্সাম্পল এখানে দেওয়া আছে। এটাই হচ্ছে আমাদের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে দেখা হবে কোনো একদিন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।